একদিকে আপনারা দেখলেন কলকাতা পুরসভার লোগো ভুয়ো করে তার থেকে সার্টিফিকেট, আর এবার আপনাদের দেখাবো ভারতের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে জালিয়াতি। আর এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। 3 আফগান ভারতের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে জালিয়াতি। দীর্ঘদিন দক্ষিণ কলকাতায় আস্তানা। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কবে ভারতে এসেছে এবং কিভাবে এই ভুয়ো পরিচয়পত্র বানানো, এই পুরো জালিয়াতি চক্রের পর্দাফাঁস হলো কিভাবে? তো প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো যে 3 আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বা ভবানীপুর থানা গ্রেপ্তার করেছে। তারা হচ্ছেন আবদুল্লাহ খান, সাহেব খান এবং জলাদ খান। আবদুল্লাহ খান 1995 সালে ভারতে আসেন, সাহেব খান 2017 সালে এবং জলাদ খান 2019 সালে। এই 3 জনের বিরুদ্ধে যেটি অভিযোগ আনা হয়েছে, ফরেনার্স অ্যাক্টে মামলা হয়েছে এবং জালিয়াতির মামলা রয়েছে। সেই 3 জন দীর্ঘদিন ধরে আমাদের দেশে এবং আমাদের শহর কলকাতায় তারা রয়েছেন। তারা বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে আমাদের দেশে প্রবেশ করেছিলেন, কিন্তু সেই পাসপোর্ট এবং ভিসার মেয়াদ বহুদিন আগেই ফুরিয়ে যায় বা শেষ হয়ে যায়। তারপর তারা তাদের নিজেদের দেশে ফিরে না গিয়ে আমাদের দেশে থেকে যান বা আমাদের শহর কলকাতায় থেকে যান। দক্ষিণ কলকাতাতে তারা আস্তানা গেড়েছিলেন এবং দক্ষিণ কলকাতাতে থেকেই তারা তাদের ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত নাগরিকত্বের পরিচয়পত্র তারা তৈরি করে ফেলেছিলেন, যেগুলো এখন ফেক বলে দাবি করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। কারণ এই 3 জন আফগান নাগরিক যারা দীর্ঘদিন ধরে আমাদের দেশে তথা আমাদের শহরে তারা আস্তানা গেড়েছিলেন, তারা বৈধ পাসপোর্ট নিয়ে আবদুল্লাহ 1995 সালে, সাহেব 2017 সালে এবং জালাদ 2019 সালে তারা আমাদের দেশে আসেন এবং কলকাতায় আসেন। কলকাতায় এসে তারা দক্ষিণ কলকাতায় ছিলেন এবং তাদের ভিসা এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। যারা বৈধ আফগান পাসপোর্ট নিয়ে তারা এসেছিলেন, সেই মেয়াদ শেষ হয়ে যায়। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন এবং এফআরআর সামনে বিষয়টি সামনে আসার পরই তারা প্রাথমিক পর্যায়ে তারা এনকোয়ারি করে তারা যখন জানতে পারে হ্যাঁ এরা 3 জনই আফগান নাগরিক, তাদের ভিসা এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারপরই তারা ভবানীপুর থানাতে একটি লিখিত অভিযোগ করেন যে এইভাবে 3 জন আফগান নাগরিক যারা এখানে আস্তানা গেড়েছেন, শুধু তাই নয়, তাদের আফগানিস্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা এখানে থাকাকালীন ভারতীয় নাগরিকত্বের যে সমস্ত বৈধ কাগজপত্র দরকার হয়, প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন হয়, সেক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তারা তৈরি করে ফেলেছেন। সেইগুলো কিন্তু তদন্তের মধ্যে কিন্তু পড়বে আগামী দিনে, কারণ তারা এই সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড কোথা থেকে তৈরি করেছিলেন সেটি কিন্তু তদন্ত করে দেখা হবে। অন্যদিকে ভবানীপুর থানার পুলিশ এই লিখিত অভিযোগ পাওয়ার পর, অর্থাৎ সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তারা এফআইআর করে, ফরেনার্স অ্যাক্ট এবং জালিয়াতির মামলা তারা রুজু করে এবং রুজু করে 3 জনকে দক্ষিণ কলকাতাতে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে তদন্তের স্বার্থে তারা কোথায় লুকিয়েছিলেন বা কবে থেকে ছিলেন এই বিষয়গুলো তদন্তের আওতায় রয়েছে বলে তারা ধন্যবাদ। পুলিশ জানতে পেরেছে এফআরআরও থেকে এবং সিকিউরিটি কন্ট্রোল থেকে তারা জানতে পারে যে এদের পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও তারা এখানে ইললিগ্যালভাবে এখানে থাকছে ভবানীপুর এরিয়ায় থাকার সঙ্গে সঙ্গে। এবং এদের কিছু যেটা অ্যালিগেশন আছে যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এইরকম বিভিন্ন কিছু বার্থ সার্টিফিকেট, এই সমস্তগুলো কি করেছে এরা তৈরি করেছে বিভিন্নভাবে। কিভাবে নথিগুলো পেলো এগুলো দেখার জন্য আজকে একটা পুলিশ কাস্টডি চেয়েছিলেন। পুলিশ কাস্টডি অ্যালাউ করেছে 6 তারিখ পর্যন্ত। আর এবার নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে পুরসভায় সেখানে রীতিমতো আজ উত্তেজনা। বাম এবং তৃণমূল কাউন্সিলরের মধ্যে তর্কাতর্কি। মাসিক বোর্ড অধিবেশন এবং সেই অধিবেশনে রীতিমতো হই হট্টগোল, উত্তপ্ত অধিবেশন। সেই অধিবেশন থেকে ওয়াকআউট বামেদের, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। आपने कब चिंता किया इस शहर के बारे में? आपने कभी नहीं सोचा? चेयरमैन साहब তুমি যে বলতেছো এটা উত্তর আছে। আজকে সমস্যা তৈরি কে করেছে? আজকে সমস্যা কে তৈরি করেছে? দেখুন, বাম কাউন্সিলর এবং তৃণমূল কাউন্সিলরের মধ্যে তর্কাতর্কি চলছে। মাসিক বোর্ড অধিবেশন এবং সেই অধিবেশনে হই হট্টগোল, উত্তপ্ত অধিবেশন।
आपने कभी नहीं सोचा माननीय चेयरमैन साहब বিশ্বজিৎ মিশ্র প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, আমরা দেখলাম একেবারে তুমুল হই হট্টগোল তর্কাতর্কি, কিন্তু এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো কেন? পুর নিগমে আজ কিন্তু মাসিক অধিবেশন ছিল এবং সেই মাসিক অধিবেশনেই প্রথম প্রস্তাব রাখেন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। তিনি কিন্তু যেটা জানান যে ট্রাফিক সহ বেশ কিছু সমস্যা রয়েছে, যেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন, কারণ যানজটের সমস্যা প্রতিনিয়ত বাড়ছে শহর জুড়ে, আর সেই সমস্যার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের উপর তিনি কিন্তু তার প্রস্তাব রাখেন। আর তার প্রস্তাব রাখা মাত্রই তাকে থামিয়ে দেন বড় কাউন্সিলর আলম খান। আর এ নিয়ে তুমুল হট্টগোল পরিস্থিতির কিন্তু তৈরি হয়, একেবারে বাকবচিন্তার পরিস্থিতির মধ্যে ঘটনা গড়ায় এবং পরবর্তীকালে বাম কাউন্সিলর তারা কিন্তু ওয়াকআউট করে সভা ছাড়েন। আর এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কার্যত অভিযোগ তুলছে বাম কাউন্সিলররা। বাম কাউন্সিলরদের অভিযোগ যে কাজ গত 34 বছরে শহরে উন্নয়ন হয়েছে সে কাজ একমাত্র বামেরাই করেছে, তৃণমূলের আমলে কোনো কাজ হয়নি। বামেদের করা কাজকে একেবারে কলঙ্কিত করার চেষ্টা করছে এই বোর্ড এবং গোটা ঘটনায় অন্যদিকে বামেদের কাজকে কিন্তু কার্যত সেই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান বোর্ডের মেয়র গৌতম দেব। তিনি যেটা জানাচ্ছেন যে যা কাজ হয়েছে তা অপরিকল্পিতভাবে কাজ হয়েছে এবং সেই বামেদের আমলের কাজ সঠিক করার চেষ্টা চলছে। 3 বছর শুধুমাত্র এই বোর্ড হয়েছে এবং আগামী দিনে সুস্পষ্ট শহর এবং পরিকল্পিত শহর গড়ার কাজ কিন্তু এই বোর্ড করবে, তারা কিন্তু জানাচ্ছে। তবে গোটা ঘটনা এদিন ওয়াকআউট করে বামেরা এবং গোটা নিজের দলের লোকদের বেশি করে এ করছে। এটা হয় নাকি? যা মনে হয় তাই বলবে। শিলিগুড়ির উন্নয়ন যা করেছে বামফ্রন্ট করেছে, আর তৃণমূল সেই উন্নয়নকে বিলুট করছে, ওরা ধ্বংস করে দিচ্ছে। শিলিগুড়ি শহরের যদি কিছু বিশৃঙ্খল অবস্থা হয়ে থাকে সেটা একদিনে তৈরি হবে। আমরা তো 3 বছর ধরে মাত্র আছি। সিটি প্ল্যানিং এ তোমরা ছিলে স্বাধীনতা থেকে এতদিন, তাহলে ঘটনাটা তখন হয়নি, এখন কি 3 বছরে এটা হয়ে যাচ্ছে? সেটাই ও বলতে চেয়েছে। কাউকে অসম্মানও করা হয়নি, একটা নীতির সমালোচনা করেছে, তার জন্য লেগে গিয়ে বেরোবেন কেন? তৃণমূলের প্রতিবাদ মিছিল, আর সেই মিছিলে ডিজে বাজিয়ে নাচ। এসআইআর আতঙ্কে আগরপাড়ায় আত্মহত্যা করেন প্রদীপ কর। প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে বারাসাতে মিছিল হয়, আর দেখুন সেই প্রতিবাদ মিছিলে আবির উড়িয়ে বাজি ফাটিয়ে উল্লাস চলছে। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, একদিকে তো তৃণমূল নেতাদের একাংশ তারা নিন্দা করছেন, কিন্তু প্রশ্নটা এখানেই, যারা আবির উড়িয়ে এভাবে বাজি ফাটিয়ে উল্লাস করছে তারা কারা? দেখো, তারা হচ্ছে নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের তারা নেতা কর্মী, অর্থাৎ এই বারাসত ব্লক 2 এর নেতা। কিন্তু আজকে যেহেতু প্রদীপ কর যেভাবে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে, দলের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট দাবি যে প্রতি জেলায় এটা নিয়ে প্রতিবাদ মিছিল করার কথা, কিন্তু সেই মতো মিছিল হয়েছে বারাসত ব্লক 2 এর, এখানেও মিছিল হয়েছে, কিন্তু সেই মিছিলে দেখা যাচ্ছে একেবারে ডিজে বাজিয়ে আবির খেলছে, সেখানে নাচ গান করছে। এখানেই দলের আর একটা অংশ, যেখানে এসআইআর নিয়ে একটা বিগ ইস্যু নিয়ে যেখানে রাস্তায় নামতে বলো, সেখানে মিছিল করতে বলেছে, সেখানে দলের একটা অংশ এইটাকে নিয়ে নিন্দা করেছেন। তার কারণ এই ধরনের মিছিল না করতেই পারতেন, অর্থাৎ অন্য একটি অংশ, দলের একই অংশ আরেকটা অংশ সেখানে দেখে মোমবাতি মিছিল করেছে, বা সেখানে তারা পথে নেমেছে এসআইআর ইস্যু নিয়ে যেভাবে একেবারে পথে নামতে বলা হয়েছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে, সেখানে পথে নেমেছেন। কিন্তু সেখানে কেন ডিজে বাজিয়ে আবির খেলে হই হুল্লোড় করে সেখানে কেন প্রতিবাদ মিছিল করতে হলো, যা নিয়ে দলের আরেকটা অংশ তারাও কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাদের একটাই দাবি যে এটা তো দলের কৃষ্টি কালচার নয়, তাহলে তারা কেন এই ধরনের মিছিল করলেন? কিন্তু তাদের স্পষ্ট বক্তব্য যে তারা শুধুমাত্র এই আন্দোলনকে রাখার জন্য মিছিল করেছেন, এবং নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি হয়েছেন মনিরুল ইসলাম, তার নেতৃত্বে এই মিছিল হয়েছে। ফলে যা নিয়ে দলের আরেকটা অংশ তারা কিন্তু সোচ্চার হয়েছেন যে দলের এইভাবে কৃষ্টি কালচার নষ্ট করে, অর্থাৎ যেখানে একটা শোকস্তব্ধ মিছিল করার কথা বলা হয়েছে, মানুষের প্রতিবাদ করার কথা বলা হয়েছে, সেখানে কেন এই একটা অংশ সেখানে ডিজে বাজিয়ে আবির খেলে সেই মিছিল করা হলো। কিন্তু তাদের প্রদীপ কর আগরপাড়ায় বাড়ি, একজন বৃদ্ধ মানুষ, তিনিও এই এসআইআর এর ভীতি সন্ত্রস্ত হয়ে হার্টফেল করে মারা গেছেন। তার বাড়িতে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সর্বোপরি যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে যদি কোনো মানুষ যদি ক্ষতি হয় এসআইআর দ্বারায়, তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না, রাস্তায় নেমে আমরা তার প্রতিবাদ করব।
বিএলওর বিরুদ্ধে এবার কমিশনে বিজেপি, সবঙ্গে সেখানে বিএলওর দায়িত্বে তৃণমূল নেতা। তৃণমূল নেতা কেন বিএলও, প্রশ্ন বিজেপির। বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি। দিগ্বিজয় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, বিজেপির তরফ থেকে যে অভিযোগ সামনে আনা হচ্ছে, বিএলওর অবস্থান কি এক্ষেত্রে? দেখো, এক্ষেত্রে আমরা বিএলওর কাছে জিজ্ঞাসা করেছিলাম। বিএলও অশোক কুমার চাওলা, যার বাড়ি সবঙ্গের চাউলপুরি এলাকায় এবং যার দায়িত্ব রয়েছে 106 নম্বর সংসদে, সেখানে তাকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। তার যেটা দাবি, এই বিজেপির অভিযোগের ভিত্তিতে তিনি বলছেন যে কেউ ব্যক্তি কোনো না কোনো দলের সমর্থক হতে পারে, কিন্তু তার কাজের ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা থাকে, কাজের ক্ষেত্রে যদি নিরপেক্ষতা না থাকে, তাহলে কিন্তু প্রশ্ন উঠতে পারে। যদিও প্রশাসনিকভাবে নির্বাচন কমিশন তাকে নির্বাচিত করেছে বিএলও হিসেবে, অতএব তিনি সেই মতোই কাজ করবেন এবং দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসবেন। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি অমূল্য মাইতি তিনি আজকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন যে ওই এলাকার যে তৃণমূল নেতা অশোক কুমার চাওলা, তিনি বিএলও কেন হয়েছেন, তিনি প্রভাবিত হতে পারেন, প্রভাব খাটাতে পারেন, সেই জন্যই কিন্তু এই কমিশনে অভিযোগ। যদিও এর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল, বিজেপির করা অভিযোগের উত্তর দিয়েছে তৃণমূল নেতা। তিনি জানিয়েছেন যে রাজ্যের কোনো না কোনো মানুষ কোনো না কোনো দলের সমর্থক হতে পারে, তা বলে যদি তারা বিএলও হয় তারা কি কাজ করবে না? যদি নিরপেক্ষতায় কোনো প্রশ্ন থাকে তাহলে অভিযোগ উঠে আসবে। বেশ, অশোক কুমার চাওলাকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছিল। আমরা লিখিতভাবে অভিযোগ করেছি যে এই যে অশোক কুমার চাওলা 106 নম্বর বুথে সে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সত্ত্বেও তাকে আমাদের ইআরও বিএলওর কাজ থেকে তাকে বাদ দেয়নি। কি কারণে তাকে এখনো বাদ দেওয়া হয়নি, তদন্ত করে যার দোষ রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এই অশোক কুমার চাওলা নিজে জানে সে বিএলও হতে পারবে না এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি অনুরোধ করব যে সারা বাংলায় যেন একজনও বিএলও যদি তিনি সিলেক্ট করতে পারেন সারা বাংলায়, যে কোনো রাজনীতি করে না, কারণ রাজনীতি করে না বা সমর্থন নয় এমন কোনো বিএলও ইলেকশন কমিশনার তো সারা ভারতবর্ষে বা বাংলায় পাবে না। অশোক চাওলা আমাদের সমর্থক। পশ্চিমবাংলায় রয়েছে 80,000 মতো বিএলও, সকলেই কিন্তু কম বেশি যে কোনো রাজনীতি দলের সাধারণ সদস্য। আমি বিএলও হিসেবে যখন কাজ করব বা কাজ করছি, যদি আমার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকে তখনই 100 বার উনি অভিযোগ করতে পারেন। আর যদি মনে করেন যে রাজনীতি ছেড়ে বা কোনো সাধারণ রাজনীতির অংশ নেন না এমন কোনো ব্যক্তি থাকেন, যদি পেয়ে থাকেন, তাহলে আমি অনুরোধ করব ওনাকে এবং জাতীয় নির্বাচন কমিশনকে, তাহলে রাজনীতির সঙ্গে যুক্ত নয় বা কোনো রাজনীতি করেননি এমন ব্যক্তিদেরকেই বিএলও দেওয়া হোক। আর এবার আমরা নজর রাখবো কাটোয়ার দিকে। কাটোয়ায় সেখানে বুথে 59 জন ভুতুরে ভোটার, 258 নম্বর বুথ, আর সেই বুথের ভোটার তালিকায় দেখা যাচ্ছে ভূত। দিগ্বিজয় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, রণদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রণদেব, 258 নম্বর বুথে এই যে ভোটার তালিকায় ভূতের সংখ্যা সামনে আসছে, কিভাবে পুরো বিষয়টা প্রকাশ্যে এলো এবং কি কি অভিযোগ এই বুথ থেকে? দেখো, প্রথমেই অভিযোগ যেটা করেছে সেটা বিজেপির তরফ থেকে করা হয়েছে যে কাটোয়া বিধানসভা এলাকায় 258 নম্বর বুথে 59 জন ভুতুরে ভোটার আছে এবং এই ভূতের যে ভোটার তালিকায় নাম থেকে যাওয়া, কারো মৃত্যু হয়েছে 12 বছর আগে, কারো মৃত্যু হয়েছে 10 বছর আগে, কারো মৃত্যু হয়েছে 5 বছর আগে, কিন্তু তারা ভোটার তালিকায় জীবিত আছে। এই তথ্য দিয়ে তারা একটা বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে এবং কাটোয়ার মহকুমা নির্বাচন আধিকারিকের কাছেও লিখিত দেওয়া হয়েছে এবং মেল করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনে। বিজেপির তরফে অভিযোগ যে এই যে 59 জনকে যে ভুতুরে ভোটার, এই ভুতুরে ভোটারকে সামনে রেখে তৃণমূল বারবার এই পলসোনা পঞ্চায়েতের কুয়ারা গ্রাম থেকে জিতে যায় এবং সেই ফলেই এই নামগুলো কাটা হয় না এবং কিছু নির্বাচন আধিকারিককে সামনে রেখে এই দুর্নীতিগুলো করে আসছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, তৃণমূলের যে বুথ সভাপতি তিনি পরিষ্কার বলে দিয়েছেন এই ভুতুরে ভোটার কেউ ভোট দিতে আসেন না, কারণ যেভাবে ভোট হয় সেখানে কিন্তু ভোট দেওয়ার কোনো সুযোগই নেই, সেখানে বিরোধী দলের এজেন্ট
চেকিং থাকে এবং নিরাপত্তা বাহিনীরাও দাঁড়িয়ে থাকে। এটা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানা যায় জেলা প্রশাসন বিষয়টিকে কিন্তু গুরুত্ব সহকারে দেখছে এবং এই অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেছে। কিন্তু কি করে কাটোয়া বিধানসভা এলাকায় আমরাই দেখিয়েছি অগস্ট মাসে 158 নম্বর বুথে 10 জন ভুতুড়ে ভোটার, তারপরে আজকে দেখা যাচ্ছে যে এই 258 নম্বর বুথে এসে আবার 59 জন ভুতুড়ে ভোটার। এবং এই ভুতুড়ে ভোটার কিভাবে রয়ে গেছে, যাদের বাড়ির পরিজনরা, মৃতের পরিজনরা বলছে যে আমরা কোনো লিখিত অভিযোগ কোথাও জানাইনি বা আমাদের কাছে কেউ জানতেও আসেনি যে তোমাদের এই পরিবারের এই মানুষটা মারা গেছে কি জীবিত আছে। কিন্তু এইভাবেই রয়ে গেছে নির্বাচন তালিকায় ভুতুড়ে ভোটাররা কাটোয়ার কুয়ারা গ্রামে। প্রিয়াঙ্কা, বেশ। কাটোয়া বিধানসভার এই 258 নম্বর বুথে প্রায় 59 জন মৃত ভোটার, কেউ 8 বছর কেউ 10 বছর আগে মারা গেছে। কিন্তু মারা যাওয়ার পরও তারা পৃথিবী থেকে মুক্তি মিললেও নির্বাচন কমিশনের খাতা থেকে তাদের মুক্তি মেলেনি। ইতিমধ্যেই আমরা সেই ভোটারের তালিকার লিস্ট একটা করেছি 59 জনের। নির্বাচন কমিশন যাতে তাদের এই ভোটার লিস্ট থেকে বাদ দেয় তার জন্য আমরা ইলেকশন কমিশনকে অভিযোগ করেছি। তৃণমূল কিছু আধিকারিককে দিয়ে এই কাজগুলো করিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা চেষ্টা তৃণমূল চালিয়ে যাচ্ছে। কোনো মৃত ব্যক্তির ভোট দেওয়া হয় না। মৃত ব্যক্তি কীভাবে ভোট দিতে আসবে? কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়, সামনে প্রিজাইডিং অফিসার থাকেন, সব পার্টির সেখানে এজেন্ট বসে থাকে। তাই এজেন্ট যদি সামনে বসে দেখে একটা মৃত ব্যক্তি ভোট দিতে এসেছে, তখন তো তাকে বলবে যে এটা মৃত ব্যক্তির ভোট দিতে এসেছে, তখন সঙ্গে সঙ্গেই তো প্রিজাইডিং অফিসার তাকে স্টপ করিয়ে দেবে। তাই মৃত ব্যক্তির ভোট কীভাবে তৃণমূল দিয়ে নেয়? এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। একদিকে এসআইআর আবহে তপ্ত রাজনীতি, আর অন্যদিকে নদিয়ার দিকে যদি আমরা নজর রাখি, সেখানে সিএএ ক্যাম্পের উদ্বোধন। এসআইআর আবহে সিএএ ক্যাম্পের উদ্বোধন, আর উদ্বোধনে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শান্তিপুরের বেলগড়িয়ায় সেখানে সিএএ ক্যাম্প। রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, একদিকে যখন এসআইআর আবহে আমরা দেখছি যে একেবারে তপ্ত রাজনীতি, তখন অন্যদিকে আবার সিএএ ক্যাম্পের উদ্বোধন হচ্ছে। তো একেবারে সিএ যে সহায়ক ক্যাম্প, এই ক্যাম্প এর আগেও একাধিক জায়গায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে সাংসদ জগন্নাথ সরকার। একেবারে এখন এই মুহূর্তে এসআইআর চলছে, তার নোটিফিকেশন জারি হয়ে গেছে। তার মধ্যে নতুন করে শান্তিপুরে বেলগুড়িয়া 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে চালু করা হলো সিএ সহায়ক ক্যাম্প, এবং সেই সহায়ক ক্যাম্পে একাধিক মানুষের ভিড় ছিল। কারণ এর মধ্যে আমরা অনেকের সাথে কথা বলতে পেরেছিলাম যারা অর্থাৎ 2010 সালে বাংলাদেশ থেকে ভারত এসেছে, তাদের কোনো নথিপত্র নেই, এমনকি সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না তারাও কিন্তু আজকে আবেদন করতে এই ক্যাম্পে আসে। এবং সাংসদ মনে করছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই ক্যাম্প, কারণ এই ক্যাম্পের মাধ্যমে বহু মানুষ তারা সিএ অর্থাৎ নাগরিকত্বের জন্য তারা আবেদন করতে পারবে। সেই অনুযায়ী এই ক্যাম্প এই বিষয়টাকে কিভাবে দেখছে? এর আগেও চালু করা হয়েছে। দেখো, এখানে অনেকেই ভিড় জমিয়েছিল যারা এই আজকে ক্যাম্পে আবেদন করেছে। অনেকেই মনে করছে এই ক্যাম্পে আবেদন করলে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তাদের অনেকটাই সুবিধা হবে। সেই অনুযায়ী এই ক্যাম্পে অনেক মানুষ ভিড় জমিয়েছে। এবং আমরা কথাও বলেছিলাম একজনের সাথে, যিনি 2010 সালে বাংলাদেশ থেকে আসেন, তিনিও আজকে ক্যাম্পে আসেন আবেদন করার জন্য। যদিও সাংসদের এই যে উদ্বোধন করা ক্যাম্প, সেটা নিয়ে কিন্তু কটাক্ষ করতে চায়নি শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনিও কটাক্ষ সুরে কিন্তু আক্রমণ করেন সাংসদের যে এই যে ক্যাম্প, সেই ক্যাম্পকে নিয়ে। এবং এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যারা স্বাধীনতা আন্দোলনে ওপার বাংলার অবদান রয়েছে, তার উত্তরসূরিরা এদেশে এসে নাগরিকত্ব কেন পাবে না? তারই সুযোগ সিএর আবেদনের মাধ্যমে তারা ফর্ম ফিল আপ করে নাগরিক হয়ে 2026-এই ভোটাধিকার প্রয়োগ করুক, এটা আমরা চাই। একদিকে বলছে এসআইআর এর নাম বাতিল হলে সিএতে আবেদন করা যাবে, অথচ তারা খুব ভালোভাবে একবারও বলতে পারছে না জোর গলায় যে কোনো হিন্দুর নাম বাদ যাবে না। বলুক, আমি চাইছি সাংসদ বলুক। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, কোনো